বাংলাদেশের সীমান্ত দিয়ে পুশ ইন অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে শিশু, নারী ও পুরুষ সহ আরও ১৪ জনকে পুশ ইন করেছে বিএসএফ। এদের মধ্যে ৪ জন পুরুষ ও ৩ জন শিশু রয়েছে। শনিবার দুপুরে তাদেরকে কুশখালী সীমান্তে ঠেলে দেয়া হয়। পরে বর্ডার গার্ড বাংলাদেশ ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি তাদেরকে উদ্ধার করে রাত ১১টার দিকে সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে যাচাই বাছাই শেষে পুশ ইনের শিকার ১৪ জন নারী, পুরুষ ও শিশুকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। গাজীপুরে গাছা থানায় দায়ের করা ৩টি হত্যা মামলায় সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক, খাদ্যমন্ত্রী মোহাম্মদ কামরুল ইসলাম ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে গাজীপুরের আদালতে হাজির করা হয়েছে। সকালে জেলা মেট্রোপলিটন আদালতে আনা হয় তাদেরকে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গাছা এলাকায় ৬ জন নিহত হন। এ ঘটনায় আলাদা ৩টি হত্যা মামলা দায়ের করা হয়। এসব মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী মোহাম্মদ কামরুল ইসলাম, সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নাম থাকায় তাদের কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। আদালত তাদেরকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়ে দেয়। একতরফা নির্বাচন, দিনের ভোট রাতে এবং পাতানো নির্বাচনের অভিযোগে স্বৈরাচার শেখ হাসিনা, সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি। সকালে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন বিএনপির কেন্দ্রীয় সদস্য সালাউদ্দিন খান। ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৪ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীদের বিজয়ী ঘোষণা করায় প্রধান নির্বাচন কমিশনার কাজী রাকিব উদ্দিন ২০১৮ সালে দিনের ভোট রাতে করার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা এবং ২০২৪ সালে সাজানো নির্বাচন করার অভিযোগে কাজী হাবিবুল আউয়ালের বিরুদ্ধে মামলা হয়েছে। এসব সাজানো ও পাতানো নির্বাচনের মাস্টার মাইন্ড হিসেবে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, নৌবাহিনীকে উত্তরোত্তর সমৃদ্ধ করতে বিভিন্ন ধরনের জাহাজ, সাবমেরিন সংযোজন করা হচ্ছে। নৌবাহিনীর নবীন অফিসারদের সমুদ্র যোগাযোগ ব্যবস্থা রক্ষার আহ্বান জানান তিনি। সকালে বাংলাদেশ নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম নেভাল একাডেমিতে ২০২২ ব্যাচ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২৫ ব্যাচের প্রশিক্ষণ শেষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ শেষে সেনাপ্রধান বিভিন্ন বিষয়ে কৃতী শিক্ষার্থীদের, প্রশিক্ষণার্থীদের হাতে পদক তুলে দেন। মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠকে আমেরিকান প্রেসিডেন্ট ঘোষিত ট্যারিফ নিয়ে আলোচনা হয়েছে। সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেন। এতে আগামী নির্বাচন নিয়ে বিএনপির প্রস্তুতি, তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের কারণে স্বস্তি ফিরে এসেছে বলে আলোচনা হয়। আগামী নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হবে বলেও জানানো হয়। সংস্কার নিয়ে দ্বিমতের বিষয়ে জনগণকে জানানো হবে বলে আলোচনা হয় বৈঠকে। নির্বাচনে অনিয়মের বিষয়ে এর আগে অভিযোগ দায়ের করার সুযোগ না থাকলেও বর্তমানে মামলা পর্যন্ত করা যাচ্ছে। পিরোজপুরের সড়কগুলো যেন এক ভোগান্তির নাম। খানাখন্দে ভরা, রাস্তা সামান্য বৃষ্টি হলেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ঘটছে ছোট বড় দুর্ঘটনা, ফলে চরম ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। দ্রুত সড়ক সংস্কার করে সমস্যা সমাধানের দাবি স্থানীয়দের। পিরোজপুর থেকে রশিদ আল মুনানের পাঠানো রিপোর্ট। এবড়োথেবড়ো সড়ক, যেখানে সেখানে খানাখন্দ, সামান্য বৃষ্টিতে সড়কের ওপরে পানি জমে। এই চিত্র পিরোজপুর জেলা শহরের ডাকঘর সড়কের। সড়কের এমন দুরবস্থা যেন দেখার কেউ নেই। স্থানীয়রা জানায়, জেলার এসব সড়কে প্রতিনিয়ত হাজার হাজার মানুষের চলাচল। ১৯৯০ সালে পিরোজপুর ইউনিয়ন থেকে পৌরসভায় উন্নীত হলেও অবকাঠামোগত উন্নয়ন হয়নি। ফলে শহরের অধিকাংশ সড়কই ভাঙা আর খানাখন্দে ভরা।
মাঝে মাঝে সংস্কার করা হলেও তা যৎসামান্য, নেই পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা। এতে হরহামেশায় অল্প বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, যা শহরবাসীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। সোনালী ব্যাংকের সামনে পোস্ট অফিস রোড, ক্লাব রোড, এমপির চত্বর, সাবেক এমপির চত্বর, এই তিনটি জায়গার অবস্থা আসলে বেহাল হয়। একটু বৃষ্টি হলে পানি জমে যায়। পিরোজপুর সবচেয়ে অবহেলিত। সাধারণ একটু বৃষ্টি হইলেই ড্রেনের তেমন কোনো ব্যবস্থা নাই, পানি জমবে, রাস্তা খানাখন্দ হয়ে থাকে। মেইন শহরের যে ড্রেনেজ ব্যবস্থা, এইটাই সবচেয়ে আমাদের মারাত্মক হুমকির মুখে। কাজে এই ড্রেনেজ ব্যবস্থাকে অবিলম্বে সংস্কার করা প্রয়োজন। সড়ক সংস্কারে পর্যাপ্ত বাজেট না থাকায় রাস্তাগুলোর সংস্কার করা সম্ভব হচ্ছে না। তবে বাজেট পেলে দ্রুত কাজ করার আশ্বাস প্রশাসনের। বিভিন্ন দিক নির্দেশনা পেয়ে ওইভাবে আগাচ্ছি। কোভিড প্রজেক্টে পিডি মহোদয়ের সাথে আমরা যোগাযোগ রাখছি। তিনি আমাদের আশ্বাস দিচ্ছেন যে হ্যাঁ, এটা আপনারা একটা নমুনা করেন যেন শহরটা শহরের মতো মনে হয়। সেইভাবে আমরা নির্দেশ মোতাবেক আসছি, রাস্তা টেক আপ করবো। ভবিষ্যতে কোথাও বরাদ্দ না পাইলে আমরা কিছু করতে পারি। এই পৌরসভা বর্তমানে এডিপি ছাড়া আর কোনো বরাদ্দ নেই। জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়কগুলো সংস্কার করার দাবি ভুক্তভোগীদের। এনটিভি নিউজ ডেস্ক। বাংলাদেশ সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে জাপান। এজন্য প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মিস্টার সাইদা শিনিচি। সকালে বাংলাদেশ জামায়াত ইসলামের আমিরের সঙ্গে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ঘণ্টাব্যাপী এই বৈঠকে বিগত ফ্যাসিবাদ আমলে জামায়াতি নেতাকর্মীদের ওপর হওয়া নির্যাতনের কথা তুলে ধরে জামায়াতের নেতারা। এছাড়া শিল্প ও ব্যবসা বাণিজ্যে দুদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করে 2025-26 অর্থবছরে ঘোষিত বাজেট উপদেষ্টা পরিষদে অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 7,90,000 কোটি টাকা রাষ্ট্রীয় ভবন যমুনায় অনুমোদন করা হয়। ফ্ল্যাট কেনা ও ভবন নির্মাণে অপ্রদর্শিত টাকা সাদা করার সুযোগ বাতিল করা হয়েছে। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ চলতি 2024-25 অর্থ বছরের সম্পূরক বাজেট অর্থ অধ্যাদেশ পেশ করেন। সংসদ না থাকার কারণে পেশ করা বাজেট নিয়ে আলোচনা হয়নি এবার। এর মাধ্যমেই সরকারের যেসব মন্ত্রণালয় বা বিভাগ বরাদ্দের চেয়ে চলতি অর্থবছরে বেশি ব্যয় হয়েছে সেগুলোর অনুমোদন হবে। চলতি অর্থবছরে মূল বাজেটে 62টি মন্ত্রণালয় এবং বিভাগের অনুমূলে 7,97,000 কোটি টাকার নিট বরাদ্দ ছিল। কিছু কিছু বিষয়ে ছাড় দিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 5ম দিনের সংলাপে একথা বলেন তিনি। আজকের বৈঠকের প্রথম সেশনে আলোচনা হয় প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে। এক ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী হবেন, তার মেয়াদকাল কতদিন হবে, এই বিতর্কের অবসান করতে বিএনপির পক্ষ থেকে নতুন প্রস্তাব আসে। বলা হয়, একজন কত বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন সেটি নির্ধারণ করে দেয়া যেতে পারে। সালাউদ্দিন আহমেদের এই প্রস্তাবে প্রায় সব দলই একমত পোষণ করে। বেশিরভাগ দল মত দেয় একজন ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন 10 বছর, সেটি যে কয় মেয়াদেই হোক। তবে সালাউদ্দিন বলেন, দলীয় সর্বোচ্চ ফোরামে আলোচনার পর অবস্থান জানাবে বিএনপি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত করা হলে এনসিসি রাখা যাবে না, আর উচ্চ কক্ষের সদস্যদের ভোট দেওয়ার এখতিয়ার রাখা যাবে না। আগামী 2 দিন ঐক্যমত্য কমিশনের কোনো বৈঠক নেই। কতবার হবেন, কত মেয়াদে হবেন, এই সিদ্ধান্ত নিতে না পারি, তাহলে এটা আলোচনা করে লাভ নাই। বেস্ট সলিউশন হচ্ছে লাইফ টাইমে একজন ব্যক্তি কত বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন, সেটা একাধিক্রমে হোক বা পরপর হোক বা অন্য যে কোনো বারেই হোক, অন্য যে কোনো পদ্ধতিতেই হোক। তিনটি দল ছাড়া সকলেই এই প্রশ্নে আমরা এক জায়গায় আসছি যে জীবনে ইন দ্য হোল লাইফ টাইম যে কোনো ব্যক্তি 10 বছর ম্যাক্সিমাম প্রাইম মিনিস্টার হিসাবে দায়িত্ব পালন করতে পারবেন, এটা যতবারই হোক। আমাদের 5 ইয়ার্স টার্ম ন্যাচারাল ওয়েতে এটা 2 বার হয়, সুতরাং 2 বারের বেশি পরিপূর্ণ টার্মস যদি পূরণ করেন তাহলে কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। দুনিয়ার বহু দেশে নজির আছে এবং বাংলাদেশের জন্য এটা আমরা অত্যন্ত জরুরি মনে করি। কোন জায়গায় আমরা একমত হতে পারি, কোন জায়গায় আমরা কতদূর পর্যন্ত যেতে পারি, একটু ছাড় দেওয়ার জায়গাটাতে আসুন। আপনারা আসছেন, কিন্তু আরেকটু আগালে আমরা
যত দ্রুত জুলাই সনদ করা সম্ভব করেছি, জুলাই সনদ জুলাই করব, করার মধ্য দিয়ে যেন আমরা এই পর্বের এই অংশের জায়গাটাতে শেষ করতে পারি। আগামী জাতীয় নির্বাচন পুলিশ বাহিনীর কলঙ্ক মোছার নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ। সকালে টাঙ্গাইলের মহেরা পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে ৫৫তম টিআরসির সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আবু নাসের মোহাম্মদ খালেদ বলেন, পুলিশ নিয়ে সাধারণ মানুষের যে ভুল ধারণাগুলো রয়েছে, ভালো কাজের মাধ্যমে সেই সব পরিবর্তন করতে হবে। বাহিনীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি। আগামী নির্বাচন হবে আমাদের যে কলঙ্ক, সেটা মোছার নির্বাচন। আমি আজকে এখানে দৃঢ়ভাবে প্রত্যয় ব্যক্ত করছি, আমি আমার নতুন সদস্য এবং আমাদের যারা এক্সপিরিয়েন্স সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ বাংলাদেশে একটা সুস্থ সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীকে উত্তীর্ণ দেখানোর দাবিতে রাজধানীতে আন্দোলন করেছেন চাকরি প্রত্যাশীরা। তবে সড়ক বন্ধ করে আন্দোলন করায় জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। চাকরি প্রত্যাশীদের মধ্যে এ সময় আহত হন প্রায় 20 জন। এ সময় 7 জনকে আটক করে পুলিশ। নাহিদ প্রিন্সের রিপোর্টে বিস্তারিত। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছেন চাকরি প্রত্যাশীরা। সকাল থেকে প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে রাখেন তারা। মুহূর্তেই থেমে যায় যান চলাচল, সৃষ্টি হয় তীব্র যানজট। বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে শুরু হয় কথা কাটাকাটি। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ জল কামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করলে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না। তবে ঢাকা মহানগর পুলিশের দাবি, জনদুর্ভোগ এড়াতে বারবার অনুরোধ করা হলেও তারা না শোনায় বাধ্য হয়ে কঠোর ব্যবস্থা নিতে হয়েছে। ফল পুনর্বিবেচনার দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে প্রার্থীরা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। গাজীপুরে গাছা থানায় দায়ের করা 3টি হত্যা মামলায় সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক, খাদ্যমন্ত্রী মোহাম্মদ কামরুল ইসলাম ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে কারাগারে পাঠিয়েছে আদালত। সকালে জেলা মেট্রোপলিটন আদালতের বিচারক ওমর হায়দার এই আদেশ দেন। এর আগে প্রিজন ভ্যানে করে তাদেরকে আদালতে আনা হয়। বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গাছা এলাকায় 6 জন নিহত হন। এ ঘটনায় আলাদা 3টি হত্যা মামলা দায়ের করা হয়। এসব মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী মোহাম্মদ কামরুল ইসলাম, সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নাম থাকায় তাদের কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে ফের কারাগারে পাঠিয়ে দেয় আদালত। বগুড়া ম্যাজিস্ট্রেট কোর্ট চত্বরে শীর্ষ সন্ত্রাসী সাবেক যুবলীগ নেতা মতিন সরকারের উপর হামলা করেছে বিক্ষুব্ধ জনতা। দুপুরে ডিবি কার্যালয় থেকে কোর্টে নেওয়া হলে সেখানে বিক্ষুব্ধ জনতা তার উপর হামলা চালায়। বিগত আওয়ামী লীগের ছত্রছায়ায় সে নানা অপকর্মে জড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে মাদক, হত্যা, চাঁদাবাজি সহ নানা মামলা রয়েছে। গত 21শে জুন ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। স্বৈরাচারের দোসররা নিজেদের বাঁচাতে ষড়যন্ত্র করতে পারে উল্লেখ করে এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। দুপুরে প্রায় 19 বছর পর অনুষ্ঠিত মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মৌলভীবাজার সাইফুর রহমান স্টেডিয়াম সংলগ্ন এলাকায় আয়োজিত সম্মেলনের আগে বক্তব্য রাখেন বিএনপির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক GK গৌস ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি M নাসির রহমান। রংপুর কারমাইকেল কলেজের উন্নয়ন, দখলকৃত জমি উদ্ধার, শিক্ষক সংকট সমাধান সহ 21 দফা দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দুপুরে নগরীর লালবাগ রেলগেট এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কলেজটি দীর্ঘদিন ধরে অনুন্নত অবকাঠামো, জমি দখল, শিক্ষক সংকট সহ নানা সমস্যায় জর্জরিত। বারবার কর্তৃপক্ষকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 3 ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। এতে সড়ক ও রেল চলাচল স্বাভাবিক হয়।
প্রস্তাবিত রংপুর ইপিজেড বাস্তবায়নের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে আন্দোলনকারীরা। সকালে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। আন্দোলনকারীরা অবিলম্বে প্রস্তাবিত ইপিজেড বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। বগুড়া মহিলা ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের মালতীনগর এলাকায় মহিলা ডিগ্রি কলেজের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে এই বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। এদিকে ভোলার চরফ্যাশন জনতা বাজার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক এমপি নাজিমুদ্দিন আলম। রাজশাহীতে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়েছে। আন্তর্জাতিক যোগ দিবসটি বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স ভারতীয় হাইকমিশনের অধীনে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। উপস্থিত বক্তারা বলেন, প্রতিটি মানুষকেই স্বাস্থ্য সুরক্ষার জন্য যোগ ব্যায়াম করা উচিত। খেলার খবর। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের 25 বছর পূর্তি উপলক্ষে নওগাঁয় অনূর্ধ্ব 12 ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতা ও ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। সকালে নওগাঁ জেলার স্টেডিয়ামে দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান। এই ক্রিকেট প্রতিযোগিতায় 2টি গ্রুপে 6টি দলে ভাগ হয়ে বিভিন্ন স্কুলের খুদে ক্রিকেটাররা এতে অংশ নেয়। পরে পুরস্কার বিতরণ করা হয়। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। রোববার এক বিবৃতিতে এই ঘটনায় নিন্দা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই ধরনের পরিস্থিতি ইতোমধ্যে নাজুক একটা অঞ্চলের স্থিতিশীলতা আরও বিঘ্নিত করার ঝুঁকি তৈরি করে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি স্বরূপ। বিবৃতিতে উল্লেখ করা হয়, যে কোনো সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে সংলাপ এবং কূটনৈতিক প্রচেষ্টার পক্ষে বাংলাদেশ তার দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করছে। এ থেকে উত্তরণে বাংলাদেশ জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নিবন্ধিত দল হিসেবে আগামী নির্বাচনে অংশ নেওয়ার আশা তাদের। নির্বাচন চাওয়ার শেষ দিনে 15টি দলও নিবন্ধনের জন্য আবেদন করেছে। বিকেলে সংগঠনের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দল আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আবেদনপত্র জমা দেয়। পরে দলের সদস্য সচিব আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, নিবন্ধনের সব শর্ত পূরণ করে আবেদন করেছে এনসিপি। আবেদনে শাপলা, কলম এবং মোবাইল ফোন চাওয়া হলেও শাপলাকে প্রতীক হিসেবে পেতে আশাবাদী তারা। নিবন্ধন পাওয়ার পর নির্বাচনে অংশ নিলে দলটি ক্ষমতায় যেতে পারে বলেও আশাবাদী এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এ সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পাটোয়ারি আশা করেন, জনগণের দাবি আমলে নিয়ে দ্রুত নির্বাচনের জন্য কমিশন পুনর্গঠন করা হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পুরো জাতি জুলাই গণহত্যার বিচারের বিষয়ে ঐক্যবদ্ধ। রাজধানীতে বিচার বিভাগের স্বাধীনতা এবং সক্ষমতা বিষয়ক এক সেমিনারে তিনি কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, জুলাই অভ্যুত্থান দেশের সব ক্ষেত্রে সংস্কারের যে সুযোগ তৈরি করেছে তা আর আসবে না। The July Revolution represents our nation's united stand against the injustice ingrained within our social, economic and political fabric. Indeed, this awakening has come at the tragic cost of thousands of lives, leaving thousands more wounded. Now, we, the living, bear the solemn duty to realize the hopes and aspirations of the martyrdom and the wounded, of the martyred and the wounded. Our debt to them is limitless. We have a long road ahead to fulfill the promises of the July uprising. প্রধানমন্ত্রীর মেয়াদ এবং সংবিধানের মূলনীতির সংস্কারে জাতীয় ঐকমত্য কমিশনের সবগুলো সুপারিশে রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি।
একজন ব্যক্তির প্রধানমন্ত্রী পদ 2 মেয়াদের বেশি নয়, এই বিষয়ে একমত পোষণ করেনি বিএনপি সহ 3টি দল। তবে কমিশনের অধিকাংশ সুপারিশের সাথে একমত জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দল। সংবিধানের মূল নীতির বিষয়েও ভিন্ন ভিন্ন মত দিয়েছেন রাজনৈতিক দলগুলো। তবে আগামী বৈঠকে অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 5ম দিনের সংলাপে অংশ নেন বিএনপি, জামায়াতে ইসলামী সহ 30টি রাজনৈতিক দল। বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদ এবং সংবিধান ও রাষ্ট্র পরিচালনা দুটি ইস্যুতে আলোচনা হয়। তবে কমিশনের সংস্কার সুপারিশগুলোতে একমত হতে পারেননি রাজনৈতিক দলগুলো। প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর নিয়ে একমত জাতীয় নাগরিক পার্টি। সংবিধানের মূলনীতিগুলো সংস্কারের পক্ষেও তারা। অন্যান্য দলগুলো তাদের মতামত তুলে ধরেন। একজন ব্যক্তি 2 বার শপথ নিতে পারবে, এই জায়গায় আমরা সীমা নির্ধারণ করার কথা বলেছিলাম, কিন্তু যদি ঐকমত্যের স্বার্থে সবাই সর্বোচ্চ 10 বছর বলে বা সময় নির্ধারণের ক্ষেত্রে আমাদের সেটা ফ্লেক্সিবল থাকবে। জামায়াতে ইসলামীও একমত কমিশনের প্রধানমন্ত্রীর মেয়াদ ইস্যুতে। প্রধানমন্ত্রী তার লাইফ টাইমে 10 বছরের বেশি কন্টিনিউ করতে পারবেন না, এই ব্যাপারে আমরা ঐকমত্য হয়েছি। কমিশনের পক্ষ থেকে 3টি বিষয়ে সাম্য, ন্যায় বিচার, গণতন্ত্র এবং মানবিক মর্যাদা, এই 3টিকে তারা সংবিধানের মূলনীতির এখানে সংযোজিত করতে চান। আমরা এটার ব্যাপারে একমত হয়েছি। তবে এ বিষয়ে বিএনপি একমত হতে পারেনি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে পঞ্চদশ সংশোধনী আগের যে অবস্থা ছিল সেখানেই ফিরতে চায় দলটি। এবং পরপর 2 মেয়াদের পরে গ্যাপ দিয়ে যদি সেই একই পার্টি অথবা জোট ম্যান্ডেট পায়, তখন তারা একই ব্যক্তিকে আবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে পারেন, সেরকম ব্যাখ্যা আছে। এটাও ভ্যালিড ব্যাখ্যা। তা আমি একটা প্রস্তাব করেছিলাম যে আমরা মেয়াদ এবং বার এই বিতর্কে না থেকে সর্বোচ্চ এক ব্যক্তি লাইফ টাইমে কত বছরের জন্য প্রধানমন্ত্রীত্বে বহাল থাকতে পারবেন বা হতে পারবেন, 3 বারে হোক, 3 মেয়াদে হোক, 4 মেয়াদে হোক, কিন্তু সর্বোচ্চ শর্তটা যদি আমরা এখানে উল্লেখ করতে পারি যে একজন লোক লাইফ টাইমে এত বছরের বেশি প্রধানমন্ত্রী। কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলছেন, আলোচনার কিছু বিষয় অমীমাংসিত রয়েছে। সংস্কার প্রস্তাবে সব দলগুলোকেই ছাড় দেওয়ার মানসিকতা থাকার প্রত্যাশা করেন। সংবিধানের এবং রাষ্ট্রের মূলনীতি, সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে এবং যে প্রস্তাব দেওয়া হয়েছিল, সেই ক্ষেত্রে এই বিভিন্ন রকম আলাপ আলোচনার পরে যে জায়গাটায় আসা গেছে সেটা হচ্ছে আজকের আলোচনায় বিভিন্ন দলের যে সেন্টিমেন্ট এবং অবস্থা, তার প্রতিফলন ঘটিয়ে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে একটি সুস্পষ্ট প্রস্তাব হাজির করা হবে। যে আলোচনাগুলো হয়েছে তার রিফ্লেকশন, তার প্রতিফলন ঘটিয়ে একটা নতুন প্রস্তাব আনা হবে। 2 দিন বিরতি দিয়ে বুধবার আবারও রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করে অনুমোদন দেওয়া হয়েছে 2025-26 অর্থবছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট। বাজেটের চমক নয়, খাদের কিনারা থেকে টেনে তোলার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর বিকেলে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব বলেন তিনি। বলেন, খারাপ হয়নি বলেই বাজেট সহায়তা হিসেবে $2.6 বিলিয়ন মিলছে। সুইস ব্যাংকে আমানত বাড়া উদ্বেগের বলেও জানান তিনি। রিপোর্ট করছেন রকুন উদ্দিন। ক্যাশলেস সোসাইটি বিনির্মাণ। 2 জুন 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা। বিজ্ঞান গবেষণা। সোমবার এই বাজেট অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। প্রস্তাবিত বাজেটে ফ্ল্যাট বা ভবনে বিনিয়োগ করে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার সুযোগ থাকলেও তা বাতিল করা হয়েছে। সবচেয়ে বড় একটা ডিসিশন নিয়েছি, আমরা তো অপ্রদর্শিত আয়ের আমরা একটা সুযোগ দিয়েছিলাম। সব টাকাই কিন্তু কালো টাকা না, অপ্রদর্শিত আয় আছে। সবাই কিন্তু কালো টাকা বলেন, এটা কিন্তু মিসনোমার। কালো টাকার মধ্যে
আমরা বলেছি ওদের সুযোগ দেওয়ার জন্য, সেটা আমরা বলেছি আর দরকার নেই, ওটা একদম কমপ্লিটলি এটা আমরা প্রত্যাহার করে নিয়েছি। ইম্প্যাক্টটা এত আমরা এখন এইসব করিনি। আমরা ইম্প্যাক্ট যাই হোক, আমাদের এটা তো আর বলে তো লাভ না। ইম্প্যাক্ট যদি খুব বেশি হয় এটা তো আমাদেরকে ম্যানেজ করতে হবে। প্রস্তাবিত বাজেটের চেয়ে সামাজিক নিরাপত্তা খাতে 10,000 কোটি টাকা বাড়িয়ে 91,000 কোটি টাকার অনুমোদন দেয়া হয়েছে। 7.5 থেকে 2% আনা হয়েছে জ্বালানি তেলের আগাম শুল্কও। বাজেট দেবার ক্ষেত্রে পুরনো পথেই হেঁটেছেন অর্থ উপদেষ্টা। সংবাদ সম্মেলনে অনেকের এমন সমালোচনার জবাব দেন নিজেই। চমক দেওয়ার জন্য তো আমরা আসি নাই। আমরা মোট করে একটা ভাঙা গাড়িটাকে ঠিকঠাক করে বা যেটা আমরা খাদের কিনে চলে গেছিলাম আমরা ঠিকঠাক করে নিয়ে আসা। আমরা যে ইমপ্লিমেন্ট করব, অনেক প্রতিষ্ঠান তো উইক হয়ে গেছে। আমি একটা ভালো শব্দ ইউজ করলাম, উইক, দুর্বল। দুর্বল হয়েছে না দুর্বল করা হয়েছে সেটা আপনাদের ব্যাপার, আপনারা দেখেন। খুব ডিফিকাল্ট হচ্ছে আমাদের জন্য। আগামী অর্থ বছরের বাজেটে ব্যবসায়ীদের জন্য সুবিধা মিলবে ও বাইরের বিনিয়োগ আসা সহজ হবে বলে মনে করেন অর্থ উপদেষ্টা। বলেন, খারাপ হয়নি বলেই বিদেশ থেকে আসছে বাজেট সহায়তাও। হাল নাগাদ খবর যে অর্থায়নটা যেটা এসছে, মেইনলি এটা বাজেট সাপোর্ট আসছে, সেটা প্রায় 2.3 বিলিয়ন ডলার প্রকল্প। একটা বিরাট লিস্ট দিয়ে আমার কাছে যাও, সেখানে আসবে প্রায় 5.1 বিলিয়ন ডলার প্রকল্প বিভিন্ন সময়। এ সময় তার কাছে প্রশ্ন ছিল সুইস ব্যাংকে বাংলাদেশিদের বিনিয়োগ বাড়া নিয়ে। আমরাও একটু উদ্বিগ্ন, কেন গেল, কীভাবে শোনেন, কিছু কিছু হয়তো টাকা হতে পারে বাইরে, আমাদের অনেক বাইরের লোকজন আছে, তারা এখানে পাঠায় না, ওরা ওখানে পাঠায়। তো এইটা আমরা চিন্তা করছি, যেটা ডেফিনেটলি এটা আমরা দেখব। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। আসন্ন বিপিএলে ভেন্যু হিসেবে থাকছে না রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্তির আয়োজনে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান। তবে বৃহত্তর রাজশাহীকে নিয়ে প্রিমিয়ার লিগ শুরু করার পরিকল্পনা করছে বিসিবি। রাজশাহী প্রতিনিধি সমর সাজুর পাঠানো তথ্যতে নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। 26শে জুন বাংলাদেশের টেস্ট ক্রিকেটের পূর্তিকে ঘিরে দেশব্যাপী নানা আয়োজন করেছে বিসিবি। শনিবার খুলনাতে বর্ণিল আয়োজনে শুরু হওয়ার পর রবিবার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে দিনব্যাপী দেখা যায় নানা আয়োজন। আসন্ন বিপিএলে ভেন্যুর কথা শোনা গেলেও এবছর যে বিপিএল রাজশাহীতে হচ্ছে না তা নিশ্চিত করেন মাহবুব আনাম। এই মাঠের আরেকটু আন্তর্জাতিক পর্যায়ে খেলা করার জন্য কিছু ফ্যাসিলিটির উন্নয়ন করা দরকার। সে ব্যাপারে আমরা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সাথে আলাপ আলোচনা করেছি এবং আমরা একটা প্রস্তাবনা দিয়েছি। আমি আশা করব অতি সত্বর এনএসসি এটাকে হাতে নেবেন এবং আগামী বছরের কোনো সময় থেকে এখানে এর থেকেও বড় আন্তর্জাতিক খেলা বা বিপিএল-এর খেলা আমরা এখানে দেখতে পাবো। এছাড়া বৃহত্তর রাজশাহীতে প্রিমিয়ার লিগ চালু করতে চান বিসিবির অন্তর্বর্তীকালীন সভাপতি আমিনুল ইসলাম। গ্রেটার রাজশাহী রিজনের মধ্যে আমরা প্রিমিয়ার লিগ চালু করব। আমরা এখানে ক্রিকেট অ্যাক্টিভিটি আরও বাড়াবো, এখানে ট্রেনিং অ্যান্ড কোচিং প্রোগ্রাম, আম্পায়ারিং প্রোগ্রাম আরও বেশি বেশি করে বাড়াবো। আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, এখানে অলরেডি আমাদের এজ গ্রুপের ক্রিকেট হয় এখানে 16 বছরের, 14 বছর, 18 বছরে, সেগুলোকে আমরা 2 দিনের ক্রিকেটে রূপান্তরিত করার চেষ্টা করব। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের 25 বছর পূর্ণ হলেও কিছু রূঢ় বাস্তবতার মুখোমুখি বিসিবি। নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম মৃতপ্রায়। রাজনৈতিক কারণে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রাখা হয়েছিল বগুড়াকে। তাই দেশব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে চাইলেও এই মুহূর্তে বাস্তবতা ভিন্ন কথা বলছে। নীলা মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক।